আপনার বাগানের বা আপনার বারান্দার টবে ছোট চারা গাছ কখনো দেখেছেন? তারা বাইরে থেকে সূর্যের তাপ আর ভেতর থেকে জল পেয়ে মনের আনন্দে কি সুন্দর বেড়ে ওঠে, তরতাজা হয়ে ওঠে। কিন্তু এটা কি কখনো দেখেছেন এর মধ্যে এমনও কিছু চারা গাছ আছে যারা কিন্তু কোনো কারণ ছাড়াই শুকিয়ে যায়? হয়তো সেখানে কুড়ি এলো, কিন্তু সেখান থেকে ফুলটা ফুটলো না, তার আগেই কুড়িটা ঝরে গেল। এই তো বলছিলাম গাছের কথা, যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই বা প্রত্যক্ষ করতে পারি, কিন্তু আমাদের খুব আপন, খুব আদরের সেই ছোট্ট শিশু, তাকে কি আমরা সেই ভিতর থেকে দেখতে পাই? যদি খুব গভীরভাবে ভেবেও বলি, অনেক সময় কিন্তু বাবা মায়েরাও তার বাচ্চার মনের কথা বুঝতে পারে না। আর এই বুঝতে না পারার ফল কি হয়, বাইরে থেকে হয়তো তাকে দেখায় খুব সতেজ, খুব সাবলীল, কিন্তু ভিতরে ভিতরে সে শুকিয়ে যায়। আর যখনই এটা হয়, তখন আমরা বড়রা বলি এখানে কোনো বাচ্চার মেন্টাল হেলথ ইস্যু আছে। কিন্তু আমরা বুঝতে চেষ্টা করি না যে এই মেন্টাল হেলথ ইস্যুটা আসলে কি, কেন হয়, কখন হয়, আর কিভাবে এর থেকে আমাদের খুব প্রিয় বাচ্চাকে বাঁচাতে হয়। আজকে আমরা এই সমস্ত কথাই শুনব। আজকে আমরা যেখানে রয়েছি এটা হচ্ছে সান স্পাইরাল পেডিয়াট্রিক ক্লিনিক, এবং আমার সঙ্গে রয়েছেন এখানকার কর্ণধার ডক্টর সমীক ঘোষ, তিনি শিশু রোগ বিশেষজ্ঞ। স্যার, আপনাকে স্বাগত আজকাল ডটিনে। আমরা শুনবো ডাক্তারবাবু কি বলছেন। স্যার, একটা ইন্ট্রোডাকশন দিলাম, যেটা একদম আমরা যেটা দেখি, প্রত্যক্ষ করি, আপনার তো মনে হচ্ছে শুনে যে সত্যিই তাই। সত্যিই তাই। বাচ্চা বড় হচ্ছে, হাসছে, খেলছে, ছুটছে, তার সমস্ত প্যারামিটার ওকে আছে, অথচ তার ভিতরে ভিতরে কি চলছে আমরা বুঝতে পারি না। আর এই জিনিসটা ঠিক তখনই হয় যেটাকে আমরা বলি অ্যাডোলেসেন্স পিরিয়ড। সেটা হচ্ছে 10 থেকে 19 বছর বয়স। যে কোনো মানুষের জীবনে, যে কোনো আফটার বার্থ, এই 10 থেকে 19 বছর বয়সটা ভীষণ ইম্পর্টেন্ট। বলা যায় যে বাচ্চারা যদি হয় একটা মাটির দলা, তাহলে সেই দলা থেকে কি রূপ তারা নেবে সেটা ঠিক হয়ে যায় পিরিয়ডে। তো আমরা শ্যামশ্রী, আমরা যখন এই কথাগুলো বলছি, হ্যাঁ, আমাদের যেটা মনে রাখতে হবে যে মানুষের যেটা মানসিক গঠন, যখন সে জন্মায় সে একটা নিরীহ প্রাণী। সে ডান দিক থেকে বাঁ পাশ ফিরতে পারে না, উঠে বসতে পারে না, দাঁড়াতে পারে না। তার দৈনন্দিন জীবনের যে কাজকর্মগুলো, নিজের খাবার খাওয়ানো, জামা কাপড় পরা, কোনো কিছুতেই সে সক্ষম নয়। সো ক্রমাগতভাবে যত বয়স বাড়ে, মানুষের এই অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং চলে আসে। আমাদের মনে রাখতে হবে যে যখন একটা মানুষের গঠন হচ্ছে, সে সম্পূর্ণ নির্ভরতার থেকে একটা স্বনির্ভরতার দিকে যাচ্ছে। মানে শারীরিক গঠনের কথা বলছি। শারীরিক অ্যান্ড মানসিক, দুটো কখনোই অভিন্ন নয়। হ্যাঁ, আমার যতটুকুই শারীরিক গঠন হচ্ছে, আমার কিন্তু মস্তিষ্কটা তার সাথে সাথে বিকশিত হচ্ছে। সো আমার এই যে গঠনমূলক কাজটা চলছে, এটার উদ্দেশ্য একটাই, যাতে কিনা আমি যখন একটা প্রাপ্তবয়স্ক মানুষ হব, আমি যেন নিজের দেখাশুনো নিজে করতে পারি। শুধুমাত্র আমার দৈনন্দিন কাজকর্মগুলো নয়, আমি যেন আমার প্রফেশনাল কাজটা করতে পারি, আমার সামাজিক যে সম্পর্কগুলো সেগুলোও যেন গড়ে তুলতে পারি, এবং আমি যেন পরিবার নামক যে বস্তুটার মধ্যে বাস করছি সেটার মধ্যেও বাস করার উপযুক্ত। আর এটা হচ্ছে সঠিক সময় হচ্ছে অ্যাডোলেসেন্স পিরিয়ড, 10 থেকে 19, যেখানে কিনা একটা ইউ আর গোয়িং থ্রু আ ট্রানজিশন ফ্রম কমপ্লিট ডিপেন্ডেন্স থেকে পূর্ণ স্বনির্ভরতা। সো নেক্সট আমাদের যেটা ভাবতে হয় যে আমার যেটা মনে আসছে, এই যে ধরুন বাচ্চাকে তো আমরা দেখছি সামাজিক বড় হচ্ছে, আমরা বুঝতে পারছি না তার মধ্যে মানসিক মেন্টাল হেলথের কি কি সমস্যা হচ্ছে। তো এই বয়সে সাধারণত মেন্টাল হেলথ সংক্রান্ত কোন ধরনের সমস্যা বাচ্চা? সো আমাদের যেটা বুঝে নিতে হবে, এই যে আমরা একটা স্বনির্ভরতার দিকে এগোচ্ছি, এখানে আমাদের কিন্তু কিছু স্বাধীন চিন্তাধারা তৈরি হয়, আমাদের একটা মতামত তৈরি হচ্ছে, আমাদের কিন্তু একটা ক্ষমতা তৈরি হচ্ছে, হয়তো একটা বাস চালাবার বা একটা স্কুটার চালাবার বা একটা 4 হুইলার চালাবার বা একটা প্রফেশনাল স্পোর্ট খেলার বা একটা প্রফেশনের মধ্যে আমরা ঢোকার রাস্তা খুঁজে বার করছি।
সো এইগুলো করতে গেলে প্রত্যেকেরই একটা প্যাশন লাগে। আজকে আমিও যেখানে আছি সেখানে আমার প্যাশনই আমাকে এই অবধি টেনে এনেছে। তুমিও যা কাজ করছো তোমার প্যাশনই তোমাকে এই অবধি টেনে এনেছে। সো এই যে ইমোশন, প্যাশন বা মানুষের যেগুলো রাগ, দুঃখ, এইগুলো সব কিন্তু উৎপন্ন হয় এই বয়ঃসন্ধিকালে। যখন উৎপন্ন হয় তখন কোনো বিবেচনা শক্তি থাকে না যে কোথায় গিয়ে এগুলোকে আমি ধরে রাখবো। সো আমরা বয়ঃসন্ধিকালে কি দেখছি, জাস্ট লাইক ধরো একটা নবজাতক শিশু আঙুল চুষতে শুরু করলো, সেটা কিন্তু কখন যাবে, যখন তার নিজের ইনহিবিশন আসবে, তার নিজের বিবেচনা আসবে। সো বয়ঃসন্ধিকালে যখন মানুষ নতুন ইমোশনসগুলোকে অনুভব করছে, তার পক্ষে কিন্তু ধরে রাখার কিন্তু ক্ষমতাটা এখনো নেই। কেননা মস্তিষ্কের একটা গুরুত্বপূর্ণ অংশ, যেটাকে আমরা প্রিফ্রন্টাল কর্টেক্স বলি। তাহলে কি স্যার এই সময়ে যে সমস্ত ইমোশনস তৈরি হচ্ছে, দে আর ভেরি মোমেন্টাম, দে আর ভেরি র। কথাটা ইজ ভেরি র। হ্যাঁ, আমার দুঃখ হলে আমার মনে হচ্ছে যেন পৃথিবীটা শেষ হয়ে যাবে, আমার আনন্দ হলে মনে হচ্ছে আমি সব কিছু জয় করে নিতে পারবো। তো এই যে এক্সট্রিমসে আমি ইমোশনগুলোকে অনুভব করছি, এইগুলো কোথায় আমাকে থামাতে হবে বা কোথায় আমি আমার প্যাশনটাকে ব্যবহার করতে পারবো নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দ্যাট ইজ অ্যাডোলেসেন্স এবং অ্যাডোলেসেন্সের এডুকেশন। এটা কি বাচ্চারা নিজে থেকেই শিখবে নাকি তাদের একটা গাইড প্রয়োজন? যে কোনো শিক্ষার মধ্যে নিজস্ব কিছু ক্ষমতা থাকে আর পারিপার্শ্বিকের একটা অবদান থাকে। হ্যাঁ, আমি একটা ভালো স্কুলে পড়লাম, ভালো জায়গায় ট্রেনিং নিলাম, আমার যেটা নিজস্ব ক্ষমতা আছে সেটা আরও বেশি ভালোভাবে প্রকাশ পাবে। কিন্তু যদি আমি ছেড়ে দিই একটা মানুষকে, তার হয়তো প্রচুর ট্যালেন্ট আছে কিন্তু তার ডিসিপ্লিন নেই, তার কাঠামো নেই যার মধ্যে সে নিজের ট্যালেন্টটাকে ভালোভাবে রিফাইন করতে পারছে, সেখানে অবভিয়াসলি আমার ইরাটিক কিছু বিহেভিয়ার বা ইরাটিক কিছু পথ সে বেছে নিতে পারে। তার যদি গাইডেন্স না থাকে, সে কিন্তু একটা বিপরীত কোনো রাস্তায় চলে যাবে। তো যে ধরুন স্যার অ্যাডোলেসেন্স বা বয়ঃসন্ধি যেটাকে আমরা বলছি, এই সময়ে ঠিক কোন কোন ধরনের মেন্টাল ইস্যুগুলো হয়? দেখো আমরা স্পেসিফিক কিছু আছে নাকি এটা সকলে আমরা মানুষ হিসেবে যা যা মেন্টাল হেলথ ইস্যু আমরা এনকাউন্টার করি, ঠিক আছে, বয়স্ক মানে প্রাপ্ত বয়স্করা যা যা করে, মানসিক বিষাদ বলো, অ্যাংজাইটি প্রবলেম বলো, রাতের ঘুমের সমস্যা বলো, স্কিজোফ্রেনিয়া, সব কিছু আরম্ভ এবং সূত্রপাত কিন্তু হয় ইন অ্যাডোলেসেন্স, ইভেন ডিপ্রেশন। এবং যার জন্য এখন রিসার্চ ভীষণভাবে এইটাই আমাদেরকে বলার চেষ্টা করছে, বা ডাক্তারদের বা ইভেন অভিভাবকদের বলার চেষ্টা করছে, কোনো রকম যদি আপনারা সন্দেহ করেন যে আপনার সন্তানের কোনো রকম মানসিক সমস্যা হচ্ছে, তার সূত্রপাত যেহেতু বয়ঃসন্ধিকালে, যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের সাথে যোগাযোগ করুন। আপনি হয়তো অনেক বুঝবে স্যার মানসিক সমস্যা হচ্ছে, একটা বাচ্চা যদি খুব স্বতঃস্ফূর্ত থাকে, খুব স্বতঃস্ফূর্ত একটা বাচ্চা যে আগে খেলাধুলো করতো, বন্ধুদের সাথে মিশতো, হঠাৎ করে সে নিজেকে গুটিয়ে ফেলেছে, ঘরের মধ্যে নিজেকে বন্দি, যাদের সাথে রোজ প্রতিদিন খেলতে পারছে না। যে বাচ্চাটা আগে স্বতঃস্ফূর্তভাবে স্কুলের স্পোর্টসে পার্টিসিপেট করতো, তার হঠাৎ মনে হচ্ছে না, আই এম নট আপ টু দ্য মার্ক, সে নিজেকে গুটিয়ে ফেললো। যে বাচ্চাটা আগে প্রচুর কথা বলতো, হঠাৎ করে তার কথাই বন্ধ হয়ে গেছে, বা দেখা যাচ্ছে সে বেশি কথা বলছে বা কথা বলছে না, বা অনেক সময় দেখা যাচ্ছে সকালে ঘুম থেকে উঠছে, তার মধ্যে কোনো তরতাজা ভাব নেই, সে সারা রাত ঘুমায়নি, কোনো একটা কারণে, ইদার চিন্তার কারণে, মোবাইল এডিকশনে, কোনো একটা কারণে, যেহেতু সে ফ্রেশ নয় সকালবেলা, সেটা ক্লান্ত মনোভাব নিয়ে স্কুলে যাচ্ছে। অনেক সময় স্কুল অ্যাবসেন্টিজম বেড়ে যায়, যে সকালে ভালো লাগছে না, গা হাত পা ব্যথা করছে। আরেকটা কথা এখানে বলার আছে, আমরা বাচ্চার ডাক্তাররা ব্যথা নিয়ে রোজকারের আমাদের কারবার, কারোর পেট ব্যথা, মাথায় ব্যথা, গা হাত পায়ে ব্যথা, এইগুলো যেমন ভীষণ কমন। হ্যাঁ, এবং
ছোটবেলায় এগুলোর কিন্তু একটা ফিজিক্যাল বেসিস থাকে, কারোর ক্রিমির প্রবলেম থাকে, কারোর ভাইরাল ফিভার হচ্ছে, কিন্তু যত একটা বাচ্চা বয়ঃসন্ধিকালে যাচ্ছে, ওরা যেহেতু নিজেদেরকে ভালোভাবে এক্সপ্রেস করতে পারে না, হয়তো সমস্যাটা মানসিক, ওর জাস্ট ভালো লাগছে না, কিন্তু কেন ভালো লাগছে না সেটা ও বুঝতে পারছে না। ও নিজের অভিভাবককে কি করে বলবে যে ওর ভালো লাগছে না? যদি বলে আমার ভালো লাগছে না, কোনো অভিভাবক ওর কথা শুনবে না। ও সেই জন্য বলে আমার না মাথাটা ভীষণ ব্যথা করছে, আমার পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে। সো এই যে কথাগুলো বাচ্চারা বলে, যখন আমরা ডাক্তারের কাছে আসি, তখন আদার দ্যান দ্য ফিজিক্যাল কজেস এই বয়ঃসন্ধিকালে আমাদের কিন্তু খুঁজতে হবে যে এর কোনো মেন্টাল বেসিস আছে কিনা, ও কোনো কারণে একাকিত্বতে ভুগছে কিনা, ও কোনো কারণে ভীষণ ডিস্টার্বড আছে কিনা, বাড়িতে বড্ড বেশি বকাবকি হচ্ছে কিনা, বা স্কুলে কোনো বুলিং হচ্ছে কিনা, এইগুলো কোনোটাই বাচ্চারা সহজে প্রকাশ্যে বলতে চায় না। এক্স্যাক্টলি, এটাই আমার মাথায় আসছিল। ধরুন আমরা বড়রা রাগ হলে খুব রেগে যাই, আবার আমাদের যদি অবসাদ হয় সেটাও আমরা এক্সপ্রেস করে ফেলি, কিংবা আমাদের মানসিক যে সমস্যাগুলো আমরা খুব এক্সপ্রেস করে বড়দের দেখলে বোঝা যায়, কিন্তু ছোটদের দেখলে সেটা বোঝা যায় না। ছোটরা কি বড়দের মতোই এক্সপ্রেস করতে পারে না গো। হ্যাঁ, আমি সেটাই বলার চেষ্টা করছি। আমাদের যে মস্তিষ্কের গঠনটা সেটা পিছন দিক থেকে সামনের দিকে হয়। প্রথমে আমরা দেখতে শিখি, শুনতে শিখি, খুব জিনিসগুলো শুরু হয়, বেসিক ইনস্টিংক্টসগুলো। তারপরে আমাদের ইমোশনসগুলো আসে, কিন্তু পুরোটাকে একটা বিবেচনার মধ্যে ফেলা, পুরোটাকে ব্যবহার করা যাতে আমি এগোতে পারি, সেই বিবেচনার জায়গাগুলো ব্রেনের সামনের দিকে থাকে। এবং এই যে সামনের দিকের গঠনটা, এটা কিন্তু মিড-20s আগে কিন্তু শেষ হয় না। কাজেই তার আগে সে কতটা যেটা অনুভব করছে সেটা প্রকাশ্যে বলতে পারবে কিনা, বা পরিষ্কারভাবে বলতে পারবে কিনা, এর উপর একটা প্রশ্নচিহ্ন থেকে যায়। এবং যেহেতু ওরা পারে না, বেশিরভাগ ক্ষেত্রে ওরা অন্যত্র সিমটমস দিয়ে সেটাকে ঢাকা দেওয়ার চেষ্টা করে। বলে যে আমার ভীষণ পেটে ব্যথা করছে। হ্যাঁ, অথচ পেটে ব্যথার কোনো কারণ নেই। আমরা অ্যাজ পিডিয়াট্রিশিয়ানস দেখি, আমাদের কাছে বহু বাচ্চা আসে এমন পেটের যন্ত্রণায় 6 মাস ধরে ভুগছে যে বাবা মা এন্ডোস্কোপি পর্যন্ত করিয়ে নিয়েছে, কিচ্ছু পাওয়া যায়নি। আমরা সিম্পল কিছু প্রশ্ন করি, এই পেট ব্যথার জন্য রাতের ঘুমটা কি ডিস্টার্বড হচ্ছে? মা বাবার সঙ্গে সঙ্গে বলে না, কোনো দিন তো একবার ঘুমিয়ে পড়লে তো কখনো বলে না। তখন আমরা একটা ইন্ডিকেশন পাই যে এখানে কোনো ফিজিক্যাল সমস্যা নেই। কেন ফিজিক্যাল সমস্যা তো পালাবে না, যতটা দিনের বেলা আমাকে ভোগাবে ততটাই আমাকে রাত্রিবেলা ভোগাবে। কাজে যখনই আমি দেখছি যে হ্যাঁ সিমটমসগুলো অ্যাওয়েক টাইমে থাকছে, ঘুমের সময় নো ডিস্টারবেন্স, সে কাশি হোক, পেট ব্যথা হোক, অন্যত্র যা খুশি সিমটমস সে বলুক, সেইগুলোর কিন্তু আমরা কোরিলেট করার চেষ্টা করি। আর যেই মুহূর্তে আমরা ইঙ্গিত পাই যে না, এটা ডাজ নট হ্যাভ আ ফিজিক্যাল বেসিস, তখনই আমাদেরকে অ্যাজ অ্যাডোলেসেন্ট ফিজিশিয়ানস খোঁজ নিতে হবে যে তার মানসিক ভারসাম্যে কোথাও একটা ডিস্টারবেন্স হচ্ছে কি না, তার পারিপার্শ্বিকে কোনো রকম গলদ আছে কি না। ঠিক আছে স্যার, এখানে মানে আসার আগে কয়েকজন মায়ের সঙ্গে আমার মানে চ্যাটে কথা হচ্ছিল, তো সেখান থেকে বেশ কিছু প্রশ্ন তাদের মনে এসেছে। যেমন ধরুন, একজন আমাকে বলেছে যে হঠাৎ করে সে দেখছে যে তার বাচ্চা ওভার ইট করছে, সে কিন্তু অতটা খাবার খায় না, কিন্তু হঠাৎ করে 7-10 দিন ধরে দেখছে যে ওভার ইট করছে। আর একজন মানে আপনাকেই জিজ্ঞেস করতে বলেছে আর কি, আমি তাদের হয়ে জিজ্ঞেস করছি। আরেকজন দেখছে যে তার বাচ্চা মানে মোবাইলটা নিয়ে বসে আছে, কিন্তু মোবাইলটা কিন্তু অপারেট করছে না, জাস্ট মোবাইলটা নিয়ে বসে আছে। এরকম আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আরেকজন মা আমাকে বললো, সেটা হচ্ছে যে তার বাচ্চা মানে সারা বাড়িতে, হ্যাঁ পড়াশোনা করছে না, কিছু করছে না, সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে শুধু। এইগুলো কি ধরনের মেন্টাল ইস্যু হলো, হেলথ ইস্যু হলো? আমরা প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে ধরি। হ্যাঁ, তুমি প্রথম যেটা আমাকে বললে, হ্যাঁ যে ওভার ইট করছে, হ্যাঁ বয়ঃসন্ধিকালে কিন্তু বডি ইমেজ ইস্যুস কিন্তু ভীষণ প্রাধান্য পায়। একটা মানুষ খুব সচেতন হয়ে যায় তাকে কেমন দেখতে, তার কিছু রোল মডেলস আছে যে কিনা ইনফ্লুয়েন্স করে যে কেমন দেখতে হওয়া উচিত। এবার সেই অনুপাতে
যেহেতু সে একটা ধারণা তৈরি করছে বাই সিইং হিমসেলফ অর হারসেলফ ইন দ্য মিরর অ্যান্ড অলসো কম্পেয়ারিং দ্যাট পারসন উইথ দ্য রোল মডেল, সে ঠিক করে যে ইদার আমাকে ফাস্ট করতে হবে বা আমাকে বেশি খেতে হবে। সো দ্যাট অলসো ডিকটেটস ওভার ইটিং অ্যাট টাইমস। আরেকটা জায়গায় যেখানে কিনা ওভার ইটিং আমরা ভীষণ পাই হচ্ছে ইন অ্যাকিউট ডিপ্রেশন। ঠিক আছে, আমার কিচ্ছু করার নেই, আমার কিচ্ছু করতে ভাল লাগছে না। ওইটুকু বাচ্চা নয় এখানে, কিন্তু আমরা উই হ্যাভ এন্টার 10 ইয়ার্স, আমরা অ্যাডোলেসেন্স নিয়ে কথা বলছি, যেখানে কিনা একটা বাচ্চার ফিজিক্যাল, তো আমি তুমিও আমাদের বাবা মায়ের কাছে বাচ্চা, ঠিক আছে, কিন্তু যেটা আমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে যখন আমি বয়ঃসন্ধিকালে ঢুকছি আমার কিন্তু ইন্ডিপেন্ডেন্সটা গজাচ্ছে। আমি কিন্তু নিজেকে, যেটা প্রথম থেকেই বলছি, স্বনির্ভর করার চেষ্টা করছি। এই স্বনির্ভরতায় কিন্তু আমাকে কিছু দায়িত্ব নিতে হবে, আমার কিছু রাইটসও আছে। এবার সেইখানে ইদার আমি দায়িত্বগুলো পালন করতে পারছি না, বা আমার যেটা পাওনা বা রাইটস সেটা আমার কাছে অ্যাভেলেবল নয়। এই দুটোর মধ্যে যখনই দের ইজ আ ডিসব্যালেন্স, তখনই আই ক্যান হ্যাভ ডিসস্যাটিসফ্যাকশন। এই ডিসস্যাটিসফ্যাকশনটা আমার মধ্যে কি তৈরি করছে? একটা বিষাদ তৈরি করছে, অ্যান্ড দ্যাট ইজ ওয়্যার আই ক্যান স্টার্ট গেটিং মেন্টাল হেলথ ইস্যুস। আবার উল্টো দিকটাও দেখো, তাহলে উত্তরটা পেয়ে গেল হয়তো, যে ডিপ্রেশন, বাচ্চাটি নিশ্চয়ই ডিপ্রেশন কিংবা কোনো বডি ইমেজ ইস্যু আছে সেটা নির্ধারণ। এবার ডিপ্রেশন কথাটা আমরা অনেক সময় খুব লুজলি ব্যবহার করি। হ্যাঁ, আজকে তুমি আমার সহপাঠী বা তুমি আমার কলিগ, রোজ কাজে আসছো, হঠাৎ দু একদিন হয়তো দেখলাম তোমার ঠিক কাজে মন নেই। হ্যাঁ, দ্যাট ডাজন্ট মিন দ্যাট ইজ, সো দেয়ার হ্যাজ টু বি আ কোয়ান্টিফাইড persistent length of time according to the Diagnostics and Statistical Manual, DSM criterion। দেখো, কোনো কিছুই কিন্তু ডাক্তারিতে আর সাবজেক্টিভ থাকছে না। তুমি যেমন ব্লাড সুগার টেস্ট করে তুমি ইনসুলিনের ডোজ ঠিক করছো, মেন্টাল হেলথেও কিন্তু যত দিন যাচ্ছে যাতে কিনা আন্দাজ ব্যাপারটা কমানো যায় বা সাবজেক্টিভ বা আন্দাজের চিকিৎসাটা কমানো যায়, ডিপ্রেশন বলো, বাইপোলার ডিসঅর্ডার বলো, স্কিজোফ্রেনিয়া বলো, সব কিছুরই কিন্তু ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ান আছে। এই যে তুমি তৃতীয় বাচ্চাটার কথা বললে যে এমলেসলি ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, এবার আজকালকার দিনে সবাই ভাবতে শুরু করে এ হয়তো হাইপার অ্যাক্টিভ বাচ্চা, তার হয়তো অ্যাটেনশন ডেফিসিট আছে। কিন্তু অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডারের কিন্তু ডায়াগনস্টিক ক্রাইটেরিয়ান আছে। তাকে একটা প্রপার অ্যাসেসমেন্ট করতে লাগে বাই আ ট্রেন্ড অবজারভার, যে সেই তার বয়স অনুযায়ী মনোযোগ রাখতে পারছে কি না, যে যে কাজগুলো তাকে দেয়া হচ্ছে সেটা সে ফলো করতে পারছে কি না, তার কোনো লার্নিংয়ের সমস্যা আছে কি না, যেটা থাকলে অনেক সময় ইট বিকামস এমলেস হাইপার অ্যাক্টিভিটি। আমাকে একটু রিমাইন্ড করো, দ্বিতীয় কেসটা কি বলেছিলে? তৃতীয় কেসটা হচ্ছে যে বাচ্চাটি মোবাইল নিয়ে বসে আছে, চুপচাপ বসে আছে। এটা অনেকটাই একটা অবসেসিভ কম্পালসিভ একটা সমস্যা হয়ে গেছে। হ্যাঁ, যেখানে কি না ওর মনে হচ্ছে যে এটা ছাড়া আমার লাইফটা হবে না, আমি এটা যেই হাতছাড়া করে দেবো আমি হয়তো কিছু একটা ইম্পর্টেন্ট মিস করে যাব, বা এটা ছাড়া আমি হয়তো আমার দৈনন্দিন লাইফে আপডেটেড থাকতে পারবো না। ও নিজেও জানে যে প্রতি মুহূর্তে কিছু পাল্টাবে না, কিন্তু ওটাকে ও ছাড়তে পারছে না। বাচ্চাটার কাছে যখন মোবাইলটা হয়ে গেছে সম্পর্ক, কেন ওখান থেকেও সেখান থেকেও এবিসিডি শিখছে, সেখান থেকেই সে গান শিখছে, সেখান থেকেই সে তার প্রথম ভাষাটা শিখছে। কাজে এই যে নির্ভরতাটা, এটা কিন্তু কম বয়সে যেটা তৈরি হয়ে গেছে, এটা চট করে ছড়ানো যাবে না। আমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? বাচ্চার খেলাধুলোর কিন্তু যে স্কোপটা, আউটডোর অ্যাক্টিভিটিস, যেখানে সে মোবাইলটা সাইডে রেখে সে একটা আধ ঘন্টার ফুটবল খেলতে পারবে বা আধ ঘন্টার ব্যাডমিন্টন খেলতে পারবে, সেই অ্যাক্টিভিটির স্কোপটা আমাদের কিন্তু দৈনন্দিন লাইফে, বাড়িতে হোক স্কুলে হোক, এটা কমে যাচ্ছে। এবং এর দৌলতে আমরা একটা জেনারেশন পাচ্ছি যাদেরকে যদি তুমি জিজ্ঞেস করো তুমি কি খেলাধুলো করো, তারা মোবাইল গেমস ছাড়া কিছু বলতে পারবে না। সো এই একটা পরিস্থিতির মধ্যে আমরা পৌঁছচ্ছি, যেখানে দেখো টেকনোলজি আমি অগ্রাহ্য করতে পারি না।
আজকে এই টেকনোলজির মাধ্যমে আমরা এতজনকে রিচ আউট করতে পারছি থ্রু দিস ফেসবুক লাইভ প্রোগ্রাম। সো এটা একটা ভালো দিক, কিন্তু এটার কোথায় গণ্ডগোল হতে পারে এবং এটার সাথে আমার নাচের রিহার্সাল চলতে পারে, বা আমার ফুটবলের প্র্যাকটিসটা চলতে পারে, বা আমার প্রাণায়ামটা চলতে পারে, বা আমার যোগব্যায়ামটা চলতে পারে, এই মেসেজটা হ্যাজ টু গো অ্যাক্রস টু দ্য জেনারেশন দ্যাট উই কল অ্যাডোলেসেন্স। তাহলে স্যার একটা কথা বলুন, এই যে ধরুন মেন্টাল হেলথ সংক্রান্ত যে সমস্যাগুলো, এগুলো কি পরিবার থেকে আসে? এরকম হয় যে পরিবার থেকে আসছে, বা জেনেটিক, বা হঠাৎ করে তৈরি হলো, বা হয়তো কোনো ক্রাইসিস? খুব সঠিক প্রশ্ন করেছো তুমি। হ্যাঁ, আজকে ধরো আমরা যেটা নিয়ে বেশি ওয়াকিবহাল সেটা হচ্ছে মানুষ একটা ডায়াবেটিস বা একটা হাইপার টেনশন বা একটা ক্যান্সার অনেক সহজে অ্যাকসেপ্ট করে নেয়। অনেককে তুমি বলতে শুনবে আমার বাবার ডায়াবেটিস ছিল সেই জন্য আমারও হয়ে গেছে। হ্যাঁ, সো ইভেন ইন মেন্টাল হেলথ ইস্যুস, যে কোনো মানুষের মধ্যে অসুখ আমরা কিন্তু এখন বুঝে গেছি দের ইজ আ জেনেটিক কম্পোনেন্ট অ্যান্ড দের ইজ অ্যান এপিজেনেটিক কম্পোনেন্ট। এপিজেনেটিক মানে কি, আমার পারিপার্শ্বিকটা কেমন, আমার অভ্যাসগুলো কেমন। আমার ডায়াবেটিসের প্রতি আমার ভালনারেবিলিটি থাকতেই পারে, যেহেতু বাবা মা দুজনেই ডায়াবেটিক, কিন্তু আমি যদি সেটাকে মাথায় রেখে ঠিক মতন আমার লাইফস্টাইলটাকে চালাই, তাহলে there is a good chance I may not become a diabetic. So similarly, if there is a family history of mental health issues, এবং যেটা নিয়ে মানুষ কিন্তু চট করে সামনে আসে না, সেখানে কিন্তু যদি জানা থাকে that there is a tendency to depression or a tendency to anxiety, as doctors আমরা কিন্তু এটার কি করে প্রতিরোধ করতে হয়, not through asking them এই টেনশন করিস না, বা আমি যদি তোমাকে বলি ফোনের দিকে তাকিও না, অ্যাজ অ্যান অ্যাডোলেসেন্ট তোমার রিয়াকশন কী হবে? তুমিও তো ফোন ইউজ করছো, কেন আমাকে বারণ করছো? সো রাদার দ্যান দ্যাট, আমি যদি ওকে দেখি যে ও ফোন নিয়ে ভীষণ ব্যস্ত, যদি ওকে আমি বলি যে চল আমরা একটু আধ ঘন্টা হেঁটে আসি, আমরা একটু ব্রিস্ক ওয়াকিং করে আসি, বা লেট আস গো অ্যান্ড প্লে আ গেম অফ ব্যাডমিন্টন, সো you are utilizing that person's potential in something more constructive, which will keep that person focused away from the addiction and also burn a lot of calories. So there are methods যেটা পেরেন্টসের জানতে হবে। আমি বকাবকি করে কিন্তু কাউকে মোবাইল থেকে সরাতে পারবো না, বা সে ভীষণ আর্গুমেন্টেটিভ হয়ে গেছে, তাকে আমি ওখান থেকে সরিয়ে আনতে পারবো না। বাট জেনারেলি বাবা মারা তাই করেন। যেটা হয়, উই আর অল হিউম্যান বিংস, এবং আমি এটা বলি নো প্যারেন্ট শুড ফিল গিলটি অ্যাবাউট দিস। কেন, আমি তো আর 10টা বাচ্চা মানুষ করে এটা 11তম করছি না, আমিও শিখছি অ্যাজ আই এম গোয়িং, অ্যান্ড আই এম গ্রোয়িং আপ অ্যাজ আ প্যারেন্ট। প্রথম আমি একটা 2 বছরের বাচ্চাকে হ্যান্ডেল করছিলাম, যা বলছি সব করছে, রোল প্লে করছে, সে জাস্ট আমাকে ইমিটেট করছে, আমি বাংলা বলছি সে বাংলা শিখে গেল। সো দিস ইজ দ্য ডিগ্রি অফ ইমিটেশন। কিন্তু ওয়েন আই এম এন্টারিং অ্যাডোলেসেন্স, তাকে আমি যা বলবো সে কিন্তু একটা ফিল্টারের মাধ্যমে সেই কথাগুলো ছেঁকে নিয়ে তারপরে সে অ্যাকসেপ্ট করবে। সো আমারও তো রিয়াকশন সেই মতন হতে হবে, বিকজ আই অ্যাম নাও ডিলিং উইথ অ্যান পোটেনশিয়াল অ্যাডাল্ট। তাকে আমাকে বিবেচনাও শেখাতে হবে। আমি তাকে ভুল বলতেই পারি যে তুমি এটা যেটা করছো এটা সঠিক নয়, কিন্তু রাদার দ্যান বিইং ইন দ্য ফেস, ইফ আই ক্যান গো, একটা ধরুন আর্গুমেন্ট চলছে, লেট দ্যাট পারসন এক্সপ্রেস, যা বলছে বলুক রাগের মাথায়, ডোন্ট কাউন্টার, শান্ত হোক, পরে সেটা নিয়ে আলোচনা করো। হোয়াট ট্রিগার্ড, কেন তুমি এত রেগে গেলে? আমি কি কিছু বলেছিলাম বা করেছিলাম যার জন্য তুমি এত রেগে গেলে? যদি তা হয় আমি সেটা নিজেকে কন্ট্রোল করব, তারপরে উই ক্যান গ্র্যাজুয়ালি স্পিক টু দ্য পারসন। এই যে ধরুন মেন্টাল হেলথ নিয়ে আমরা কথা বলছি অ্যাডোলেসেন্সে, ধরুন বাবা মা সেটা ঠিক করে খেয়াল করতে পারলো না, হয়তো আমরা বিভিন্ন জায়গা থেকে তো সব উঠে আসে বাচ্চারা, তো বিভিন্ন তাদের পারিবারিক গঠন বা তাদের অর্থনৈতিক অবস্থা, এইটা যদি ওই বয়সে ইগনোর করা হয়, তাহলে বড় হয়ে সেটা কতটা ফ্যাক্টর হতে পারে? কথাটা ওখানেই, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ইগনোরই হয়। এবং তুমি হয়তো দেখেছো আমাদের সমাজে
একটা বিশাল স্টিগমা রয়েছে অ্যাবাউট মেন্টাল হেলথ ইস্যুস। ওয়ান অফ দ্য রিজনস ইজ দে হ্যাভ রিচড আ পয়েন্ট অফ নো রিটার্ন বাই দ্য টাইম সেটা অ্যাডাল্টহুডে রেকগনাইজড হচ্ছে। সো যেহেতু তখন আমি আর ব্রেনটাকে মোল্ড করতে পারবো না, আমার ব্রেনটা অনেকটা ফিক্সড হয়ে গেছে, হার্ড হয়ে গেছে, দের ইজ নো মোর ফ্লেক্সিবিলিটি, তার জন্য তখন ফিরে আসাটা বিকামস দ্যাট মাচ মোর ডিফিকাল্ট। ইম্পসিবল নয়, কিন্তু যত দেরিতেই হোক বার্তাটা যেন যায় যে যদি আমি এইটুকু অ্যাডমিশন করতে পারি যে হ্যাঁ আমার একটা প্রবলেম আছে, দ্যাট ইজ হাফ দ্য প্রবলেম সলভড। সো আমার অনুরোধ হবে বাবা মায়েদের কাছে, তার মনে হতেই পারে আমার বাচ্চাটা দুষ্টুমি করছে, আমার বাচ্চাটা খারাপ সঙ্গে পড়েছে, আমার বাচ্চাটা স্কুলটা ভালো নয় সেই জন্য সে পারফর্ম করতে পারছে না। পেরেন্টসেরও তো একটা সেলফ ডিফেন্স থাকে, মনে হতেই পারে, অ্যান্ড মেবি দে আর রাইট ইন মোস্ট কেসেস। কিন্তু তাও if it is affecting the day-to-day life of the child, if it is affecting the academic performance of the child, please approach your pediatrician. সেও তো ছোটোবেলার থেকে আপনার বাচ্চাকে দেখছে, সে কিন্তু ঠিক আঁচ করতে পারবে যে এর কোনো মানসিক সমস্যা হচ্ছে কি হচ্ছে না। আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে সাডেন কোনো সমস্যা একটা পরিবারে হলো, সেখান থেকে সেটা বাচ্চাকে তো এফেক্ট করবেই, কতটা এফেক্ট করবে এবং তখন সেই বাচ্চাটাকে কীভাবে টেক কেয়ার করা উচিত? দেখো, এটা আমরা প্রত্যেকেই কোভিডের মধ্যে দিয়ে গেছি। আজ ধরো 2022 থেকে লকডাউনে আছে, কিন্তু না, তার মধ্যে উই হ্যাড দি এক্সপিরিয়েন্স অফ চিলড্রেন লুজিং পেরেন্টস, গ্র্যান্ডপেরেন্টস, সো দে হ্যাড টু ফেস ডেথ ইন দ্য মিডল অফ দ্য প্যান্ডেমিক। এবার এইগুলো কিন্তু দৈনন্দিন লাইফে হয়। বহু বাচ্চারা ভীষণ ক্লোজ থাকে উইথ দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস, যেহেতু প্যারেন্টস আর ওয়ার্কিং, সো সেখানে ওদের আত্মীয়তাটা কিন্তু গ্র্যান্ড প্যারেন্টসদের সাথেই। সেখানে একটা যদি কিছু ভেঙে গেল, কোনো একটা ডেথ হলো, ওদের মধ্যে প্রচণ্ড ট্রমা হয়, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় পোস্ট ট্রমাটিক স্ট্রেস বলি। এবার এই পোস্ট ট্রমাটিক স্ট্রেসটা আমার বা তোমার হলে আমরা ইদার কাঁদবো, বা আমরা বলবো, কিংবা আমি হয়তো একটু চুপ করে রইলাম, বাট আই এম ইন কন্ট্রোল অফ মাই সেলফ। বাচ্চা কিন্তু ঠিক প্রসেস করতে পারে না যে মানুষটাকে রোজ দেখছিল হঠাৎ করে সে কোথায় গেল। বাবা মাও তাকে ভোলাবার চেষ্টা করছে, সে তারা হয়ে গেছে, বা সে এমন জায়গায় গেছে যেখান থেকে বহুদিন সে আসবে না। সো এই যে কথাগুলো বলা হচ্ছে, ও কিন্তু প্রসেস করতে পারছে না। সো এইরকম একটা ট্রমা দেখলে one of the first things that we should do with a child is try to make the child aware of reality as soon as possible. It may not be sudden. হ্যাঁ, মানে it may not be sudden, কিন্তু in a stepwise manner, in a graded manner, in a layered manner, তাকে কিন্তু বাস্তবের সাথে মিলিয়ে দিতে হবে। দ্বিতীয়ত, তার কিন্তু প্রতিদিনের টাইম টেবিলটা কিন্তু দেখতে হবে। কাজ বা কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে ব্যস্ত রাখতে পারলাম, বাচ্চাটা আস্তে আস্তে করতে শিখবে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট, ফ্যামিলি শুড নট বি ডিসমিসিভ অফ আ চাইল্ডস ইমোশনস। একটা বাচ্চার দাদু মারা গেছে, ঠাকুমা মারা গেছে, তার একটা দুঃখ হচ্ছে, উই মাস্ট এনকারেজ দেম টু ক্রাই, উই মাস্ট এনকারেজ দেম। ওদেরকে আমরা সাহস দিই যে তোমার যা বলার তুমি বলো, তুমি এই মানুষটাকে আর আগামী দিনে দেখতে পাবে না, খুব দরকার। তার প্রথমবার ধাক্কা লাগবে, আঘাত লাগবে, কিন্তু আস্তে আস্তে সেটা কিন্তু সয়ে যাবে, কোপ করে নেবে। আর এই যে ধরুন জয়েন্ট ফ্যামিলিটা নেই, নিউক্লিয়ার ফ্যামিলি, সেখানে প্রচুর সমস্যা। সব থেকে বড় সমস্যা হচ্ছে বাবা মার মধ্যে সম্পর্কের সমস্যা, বাচ্চাকে তো এফেক্ট করে। হ্যাঁ, এইখানে দুজন বাবা মা দেয়ার মানে তারা ঠিক করেছে তারা সেপারেট হবে, বাচ্চার উপর কি এফেক্ট হচ্ছে তারা জানে, কিন্তু তাদের সেপারেট হতেই হবে। সেই পরিস্থিতিতে বাচ্চাকে কি দেবে? খুব প্রাসঙ্গিক প্রশ্ন করেছো। হ্যাঁ, এবং যত দিন গেছে, যত এটা বাড়ছে। হ্যাঁ, এবার
হ্যাঁ, একটা দিক হচ্ছে যে যে দুটো মানুষ একসাথে থাকতে পারছে না, একসাথে থাকলে বরঞ্চ খটোমটো লাগছে, বাড়ির পরিবেশটা ভালো থাকছে না, আলাদা হয়ে গিয়ে ইন দেয়ার ওন ওয়েজ উইথাউট দ্য ডেইলি ফ্রিকশন তারা কিন্তু বাচ্চাদের বেশ ভালো দেখাশোনা করতে পারছে। কিন্তু এখানে একটাই কথা বলার, যে আমার নিজস্ব যাই সমস্যা হচ্ছে আমি তার জন্য আলাদা হতে চাইছি, কিন্তু যে জায়গাটা আলাদা হবে না সেটা হচ্ছে আমার সন্তানের ভবিষ্যৎ এবং ওর জন্য আমার ভালোবাসা, বা ওর জন্য আমি যেরকমভাবে ওকে বড় করতে চেয়েছি সেখানে মানুষ একটু চেষ্টা করলেই একটা মিল খুঁজে পাবে। কোনো বাবা মা তো চাইবে না যে আমি আমার বাচ্চাকে ছেড়ে দিয়ে চলে যাব, হয়, কিন্তু দ্যাট ইজ দি এক্সেপশন রাদার দ্যান দ্য রুল। সো এইরকম পরিস্থিতিতে যেখানে সমাজ পাল্টাচ্ছে, যেখানে কিনা এই সো কল্ড ম্যারাইটাল রিলেশনশিপস আর নট পারমানেন্ট এনিমোর, সেখানে কিন্তু রিয়ারিং অফ দ্য চাইল্ড উইথ কোয়ালিটি টাইম ফর দ্য চাইল্ড অ্যাজ আ কাপল, সেটা কিন্তু আমাকে বাচ্চাকে দিতে হবে। যত সে বয়স বাড়ছে, যখন সে বুঝতে শিখছে, তখনও কিন্তু উই মাস্টন্ট গিভ দেম এনি কনফিউজিং সিগন্যালস। স্যার, আপনি বলতে চাইছেন যে এই বাচ্চাটিকে তখনই বুঝিয়ে দেওয়া উচিত বাবা মা কেন আলাদা হচ্ছে, কোন রাউন্ডে? সব কিছুরই একটা বয়স আছে গো। হ্যাঁ, আমি যদি ধরো তোমাকে 10 বছর বয়সে ডাক্তারি পড়াতে বসি, তুমি তো পারবে না। হ্যাঁ, সো আমাকে বোঝাতে হবে, এবং শুধু তাই নয়, একটা মানসিক প্রস্তুতি লাগে। এবার সেই বাচ্চাটা যদি যত্ন থেকে সে বড় হচ্ছে, সে যদি দেখে যতই বাবা মায়ের মধ্যে পার্থক্য থাকুক, বিচ্ছেদ থাকুক, when it comes to me এবং আমার কে বড় করা, সেখানে কিন্তু এদের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না। সেখানে সে কিন্তু আস্তে আস্তে অ্যাপ্রিসিয়েট করতে পারবে, যখন সে নিজে অ্যাডোলেসেন্সে ঢুকবে, যে এরা কেন আলাদা হয়েছে, বা আলাদা হয়ে যে একটা ভালো জিনিস হয়েছে যে রোজগারের ফ্রিকশন থেকে ওর বড় হওয়াটা রক্ষা পেয়েছে। কিন্তু এইগুলো অবভিয়াসলি দেখো, আমি যদি দুজনের কথা বলি, দুজনকে কিন্তু সিভিলিটিটা মেনটেন করতে হবে। আমরা যেটা নিয়ে চিন্তিত থাকি, বা যেটা নিয়ে তোমার মূল প্রশ্ন, সেটা হচ্ছে যে বিচ্ছেদ হচ্ছে মানেই ঝগড়াঝাটি হচ্ছে, এমন তুমুল ঝগড়াঝাটি হচ্ছে যে কোনো হুঁশ থাকছে না যে বাড়িতে একটা বাচ্চা আছে, যে এটাকে দেখছে, যেটাকে বুঝতে পারছে না। সো ওই জায়গাটায় যদি আমরা উন্নত মনে করি নিজেকে, আমার রাইট আছে বিচ্ছেদের, কিন্তু সেখানে রেসপন্সিবিলিটিও আছে, সেই বিচ্ছেদটা যেন সিভিলাইজড হয়। সেটা যেন এমন না হয় যে আমি বাচ্চার সামনেই আমার যাবতীয় বিবাদ, যাবতীয় মতের পার্থক্য ওর সামনে, ওর উপর দিয়ে চালাই। সেই রেসপন্সিবিলিটিটা যদি আমি নিতে পারি, only then I will do justice to my child. এটা তো গেল স্যার সাধারণ বাচ্চাদের কথা। এবার ধরুন যারা বিশেষ ক্ষমতা সম্পন্ন যে সমস্ত বাচ্চারা, কেউ অটিজমের শিকার হচ্ছে, কেউ তার তো অন্য কোনো সমস্যা আছে, সেক্ষেত্রে তাদের মেন্টাল হেলথটা ঠিকঠাক রাখার কী ধরনের পদ্ধতি? I must compliment you for the range of questions. হ্যাঁ, কেননা এই প্রত্যেকটাই এখন মেবি না, ইউ শুড নো দ্যাট এভরিথিং ইজ আ চ্যাপ্টার, ঠিক আছে? এবং অ্যাডোলেসেন্ট উইথ স্পেশাল নিডস, এটা কিন্তু সত্যি ইজ আ চ্যাপ্টার, যেখানে কি না আমি জানি যে এই বাচ্চাটা নিজের এনভায়রনমেন্টের সাথে রিয়্যাক্ট করতে পারছে না, তার সোশ্যালাইজেশন ক্যাপাবিলিটি কম, তার কথা বলার ক্ষমতা কম, বা কিছু একটা বাই বার্থ সমস্যা আছে যার জন্য তার মানসিক বিকাশটা হতে পারেনি। এদেরকে আমরা কি করে সোসাইটিতে মেনে নেব, বা কি করে এদেরকে আমরা এগিয়ে যাওয়ার একটা জায়গা দেব। সো এবং আরও কিছু মেন্টাল হেলথ ইস্যুস থেকে তাকে রক্ষা করবে। এবার আমাদের এটা ভুললে চলবে না, অভিভাবক হিসেবে, ডাক্তার হিসেবে, বা ইভেন অ্যাজ আ সোসাইটি, যে বাচ্চাটা আদারওয়াইজ বয়ঃসন্ধিকালের মধ্যে দিয়ে যাচ্ছে, এই বাচ্চাগুলোও কিন্তু যায়, ওদেরও রাগ উৎপন্ন হয়, ওদেরও একটা স্বনির্ভরতা, নিজের কাজ নিজে করার একটা ইচ্ছে, বা একটা ভালো জামা পরার ইচ্ছে, বা
কাউকে এত ভালো লাগলো সেটা বলার ইচ্ছে তাদের মধ্যেও কিন্তু থাকে। এবার যেটা থাকে সেটা অনেক সময় প্রকাশ পায় অফ ফ্রাস্ট্রেশন, বলতে পারছে না, মুখে কথাটা আসছে আমি মুখে বলতে পারছি না। তো সেই জায়গাগুলোতে কিন্তু যদি আমাদের একটু শিক্ষা থাকে, আমাদের একটু ট্রেনিং থাকে, এবং এখানেই কিন্তু যখন আমরা স্পেশাল চিলড্রেনদের কথা বলি ওখানেও বাবা মাকে নিশ্চয়ই খুব কঠিন, কিন্তু শিখতে হবে যে তার বাচ্চা মৌখিকভাবে যতটা বলছে তার থেকে বেশি তার বডি ল্যাঙ্গুয়েজ কি বলছে, তার এক্সপ্রেশন কি বলছে সেইটা নিজেকে শেখানো। সেখানে যদি আমরা ভাবি যে ওর এইসব চিন্তাধারা আসছে কি করে, এটা কিন্তু ইজ নট আ সাইন যে আমি নিজেকে এডুকেট করে রেখেছি। যেটা আমার বেসিক ইনস্টিংক্ট, খিদে পাওয়া, ওয়াশরুম যাওয়া, অল বেসিক ইনস্টিংক্টস কিন্তু এদের মধ্যেও কিন্তু উৎপন্ন হবে এবং আমাকে ওদেরকে হ্যান্ডেল করতে হবে। সো ট্রেনিং অফ কেয়ার গিভার্স ভীষণ ইম্পর্টেন্ট। আলাদাভাবে ওদের জন্য সেশনস তৈরি করা, বাবা মা যেন রেকগনাইজ করে যে এই বাচ্চাটার যা দাড়ি গোঁফ গজিয়েছে সে কিন্তু তার কিছু নিডস আছে যেটা আমাকে আলাদাভাবে ওর সাথে কথা বলতে হবে। দ্যাট ইজ দ্য অনলি ওয়ে বাই এডুকেটিং আওয়ারসেলভস অ্যাজ কেয়ার গিভার্স ক্যান বি টেক কেয়ার অফ দিস চিলড্রেন। তো স্যার এই যে ধরুন আমার আরেকটা প্রশ্ন এই সময় মাথায় আসছে, সেটা হচ্ছে ধরুন আমার বাড়ির পরিবেশ সব কিছু ঠিকঠাক আছে, আমার বাড়িতে সবার সঙ্গে সবার ভালো সম্পর্ক আছে, তবুও আমার বাচ্চার মেন্টাল হেলথ ইস্যু হচ্ছে, সেটা কেন হবে? দেখো, মানুষ কিন্তু ইজ আ সোশ্যাল অ্যানিমাল, তাই না? সে কিন্তু তার পরিবারের মধ্যে, মানে রাদার আমি এটা প্রশ্ন করতে পারি যে তাহলেও কি মেন্টাল হেলথ ইস্যু হবে? হতেই পারে। হ্যাঁ, ঠিক আছে, আজকে ধরো আমার 7 কুলে কারোর কোনো দিন ডায়াবেটিস হয়নি, তাই বলে কি আমার ডায়াবেটিস হবে না? হতেই পারে। আমার যদি একটা ইরাটিক লাইফস্টাইল থাকে, আমি যদি কোনো ডিসিপ্লিন না মেনটেন করি, সেখানে হতেই পারে। এবার অ্যাজ আ পেরেন্ট আমি হয়তো আমার পরিবারের পরিবেশটা খুব সঠিক রাখছি, কিন্তু আমার বাচ্চা তো আরও জায়গায় বেরোচ্ছে। আমার বাচ্চা যেমন বাইরে বেরোলে সর্দি কাশি জ্বর হতে পারে, তার তো অন্য অন্য টেম্পটেশনসগুলোও হতে পারে, এবং ওর এবিলিটি টু রেজিস্ট টেম্পটেশন কিন্তু কম, কেন সে সবে তার র ইমোশনসগুলো ফিল করছে। সে স্কুলে একটা সাবস্টেন্স অ্যাবিউজের শিকার হতে পারে, সে বিকজ অফ দ্য কোম্পানি দ্যাট দ্য চাইল্ড হ্যাজ ইন স্কুল কেটে সিনেমা দেখতে শুরু করতে করতে খারাপ সিনেমার দিকে চলে যেতে পারে। এখন তো দে ডোন্ট হ্যাভ টু গো টু আ সিনেমা হল, ইট ইজ অ্যাভেলেবল ইন ফ্রন্ট অফ দেম। সো এই যে জিনিসগুলো হওয়া পুরোপুরি বাড়ির পরিবেশের উপর সবসময় নির্ভর করে না। আমাকে মনে রাখতে হবে আমার বাচ্চা কোথায় কোথায় এক্সপোজড হচ্ছে। যেমন বাইরে বেরোলে সর্দি কাশি হতে পারে, পেট খারাপ হতে পারে, বাইরের খাবার খেলে আমি অসুস্থ হতে পারি, বাইরের পরিবেশও আমার কিন্তু অংশ, সেখান থেকে আমার মেন্টাল হেলথ ইস্যুসও কিন্তু হতে পারে। সো ইফ আই এম আ পেরেন্ট যে কিনা ইজ অ্যাওয়্যার যে এটা হতে পারে, even if I keep the home environment perfectly healthy, I will explore myself. আমি খেয়াল রাখবো যে স্কুলে কীরকম পরিবেশ, ও কাদের সাথে মিশছে, এবং এখানে আমি আমার পেশেন্টসদের ভীষণ বলি, মানে এখানে কোনো স্পেসিফিক প্রিকশন নেই। প্রিকশন তো নেই। তুমি কি প্রিকশন নিয়ে তোমার সর্দি বা কাশি আটকাতে পারবে? ইট ইজ নট পসিবল। ঠিক আছে, আমি আমার বাচ্চার সঙ্গে খুব ভালো ব্যবহার করলে যে বাচ্চার মেন্টাল হেলথ ভালো হবে সবসময় নয়। অন্য কেউ হয়তো খারাপ ব্যবহার করলো, কিংবা এমন একটা পরিস্থিতি হলো ওর কোনো সহপাঠী ওর সাথে খারাপ ব্যবহার করলো। অনেক সময় যেহেতু ও অ্যাডভার্সিটিটা বাড়িতে ফেস করেনি, ও জানে না, কেউ ওকে একটা খারাপ কথা বললো, ওর কি উল্টে খারাপ বলা উচিত নাকি চুপ করে থাকা উচিত। সো এই যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে ও যাচ্ছে, ইট ইজ আ লার্নিং প্রসেস, কিন্তু যেহেতু ওর কাছে জানা নেই কোনটা সঠিক পথ, সেই জন্য সে বিপথে যেতেই পারে। আমাদের স্যার অনেক সোশ্যাল ট্যাবু আছে, বিশেষ করে ধরুন আমরা তো বড়রা যদি কাউন্সিলিং করার কথা বলে ঠিক আছে, বড়দের কাউন্সিলিং হচ্ছে, কিন্তু একটা বাচ্চা তাকে কাউন্সিলিং করা, বাবা মা আকাশ থেকে পড়ে, তো
তো এই জিনিসগুলো কতখানি প্রাসঙ্গিক এখন এবং কতটা করা জরুরি সেটা যদি একটু আপনি বাবা মাদের বলেন। দেখুন, বাবা মা বা অভিভাবক হিসেবে আমরা সবসময় সচেতন থাকছি যে আমার বাচ্চার যেটা সার্বিক গঠন হচ্ছে মানসিক এবং শারীরিক। আমরা তো WHO ডেফিনিশন আজকে নয়, যবের থেকে WHO হয়েছে তখন থেকে শেখানো হচ্ছে দ্যাট হেলথ ইজ। নিশ্চয়ই এরকম বহু বাচ্চাই আসে। হ্যাঁ, তো এটাকে আমরা বলি, সেটাই বলছি, যেগুলোতে আমরা দেখছি যে সিমটমস আসছে, মাথা ব্যথা, পেট ব্যথা, গা হাত পায়ে ব্যথা, অথচ তার কোনো শারীরিক বেসিস নেই, এটাকে ডাক্তারি ভাষায় আমরা সোমাটাইজেশন বলি, যেখানে কিনা ওরা একটা শারীরিক সিমটম বলছে যার কিন্তু কোনো কারণ নেই। সেখানে মনটাকে কিন্তু একবার নক করতে হবে, দেখতে হবে যে তার কোথাও সমস্যা হচ্ছে কি না, বাড়িতে, স্কুলে, পারিপার্শ্বিকে, পাড়ায়। সো এই জায়গাগুলো যতক্ষণ না আমরা এক্সপ্লোর করব বা তার অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিংয়ে যেটা আগের ইন্টারেস্ট ছিল সেটা ঠিক হচ্ছে কি না, তার স্লিপ হাইজিনটা ঠিক আছে কি না, সব কাউন্সেলিংয়ের বিষয়। বিকজ কাউন্সেলিং প্রথম পদক্ষেপ হচ্ছে মোটিভেশনাল কাউন্সেলিং। মোটিভেশনাল কাউন্সেলিং মানে পেশেন্ট যখনই কাউন্সেলিংয়ের জন্য এনিবডি ইজ আ ক্যান্ডিডেট, প্রথম স্টেপ হচ্ছে প্রি মোটিভেশনাল স্টেজ। সে প্রস্তুতি নয় কাউন্সেলড হতে, তা সেখানে কিন্তু অল আওয়ার অ্যাটেম্পটস আর তাকে রিয়েলাইজ করানো দ্যাট সামথিং ইজ গোয়িং রং করে তারপরে তাকে আস্তে আস্তে মোটিভেট করা টু কাম ফর কাউন্সেলিং। এবং এখানে কিন্তু মোটিভেশন অফ দ্য পেরেন্টস ইজ দ্য ফার্স্ট স্টেপ বিফোর উই মোটিভেট দ্য চিলড্রেন। সো মোটিভেশন অফ দ্য পেরেন্টস, যে ওদের পেরেন্টিং স্টাইলটা চেঞ্জ করতে হবে, ওদেরকে রেকগনাইজ করতে হবে যে বাচ্চা ওদের বড় হয়ে গেছে, তাদের একটা ইন্ডিপেন্ডেন্স এসছে। এই জিনিসটা যতক্ষণ না একটা প্যারেন্ট রেকগনাইজ করছে, তাকে মোটিভেট করা ইজ ভেরি ডিফিকাল্ট। আমরা এখন টেকনোলজির যুগে আছি, এত কিছু আমরা শিখছি, এখন এআইও এসে গেছে, কিন্তু কোথাও যেন আমার মনে হয় আমাদের সমস্যাগুলো আমাদের কিছু কিন্তু ছাড়েনি। আর এই সমস্যাগুলো এমনই একটা সমস্যা যেগুলো প্রযুক্তি দিয়ে ঠিক করা যায় না। বিশেষ করে যখন আমরা কথা বলছি মেন্টাল হেলথ নিয়ে, বিষয়টা তো অনেক বড়। আর আজকে আমাদের হাতে সময় ভীষণ কম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমাদের শেষ করতেই হচ্ছে। তবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই আপনারা আমাদের জানাতে পারেন, আজকাল টকিংয়ে জানাতে পারেন। আবার আমরা স্যারের সঙ্গে বসবো আপনাদের প্রশ্ন নিয়ে। নমস্কার।